এক গ্রামে একবার এসে হাজির হলো এক ভণ্ড তপস্বী। সেই গ্রামের জমিদার মশাই ছিলেন খুবই ভালো মানুষ। তিনি তপস্বীর থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। দিন তো বেশ ভালোই কাটছিল তপস্বীর। তপস্বী ভাবছিল যে কিভাবে বেশ কিছু টাকা পয়সা লুট করে পালানো যায়, কিন্তু ওইভাবে তো আর হয় না। কি করা যায় এই সে ভাবতে থাকলো। ভাবতে ভাবতে তার হাতে বেশ একটা সুযোগ এলো। কারণ গ্রামে হঠাৎই বেশ চোর ডাকাতের উৎপাত হলো। এই অবস্থায় জমিদার মশাই ভাবলেন যে কি করা যায়, বাড়িতে তো এত টাকা রাখা নিরাপদ নয়। তখন তিনি তার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি একটা পুঁটলিতে বেঁধে তপস্বী যেখানে থাকতো তার ঠিক কিছুটা দূরেই পুঁতে রাখলেন মাটিতে, এবং তপস্বীকে বললেন যে বাবা, আপনি যদি দয়া করে একটু লক্ষ্য রাখেন তাহলে বড় ভালো হয়। আমার দেখছেন তো চারিদিকে কি অবস্থা। তপস্বী বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তপস্বী ভাবলো, বাবা এ তো মেঘনা চাইতেই জল, আমি যা ভাবছিলাম তাই আমার কাছে এসে হাজির। তাহলে এই টাকা এবারে কিভাবে লুট করা যায়। তপস্বী ভাবলো বেশি দেরি করা ঠিক হবে না, কারণ কখন চোর ডাকাতের উপদ্রব কমে যায় আর জমিদার মশাই সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যান তার তো ঠিক নেই। তখন তো বসে বসে হাত কামড়াতে হবে। তাই সে ভাবলো যে এমন ফোন দিয়ে আঁটতে হবে যাতে ধন সম্পত্তিও লুট করা যায়, আবার এদিকে ভালো মানুষের মতো এখান থেকে বিদায়ও নেওয়া যায়। অনেক ভেবেচিন্তে ফোন দিয়ে এঁটে সে গেল জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করতে। গিয়ে বলল, জমিদার মশাই আমি তো সাধুসন্ত মানুষ, এবারে যে আমাকে বিদায় নিতে হবে। অনেক দিন তো এক জায়গায় থাকলাম, খুব বেশি দিন এক জায়গায় থাকা আমাদের চলে না, তাতে সাধনার অসুবিধা হয়। কিন্তু আপনার অতিথি আপ্যায়নে আমি ভীষণ সন্তুষ্ট হয়েছি, আপনি ভালো থাকুন, কিন্তু আমাকে এবারে বিদায় দিতে হবে। জমিদার মশাই বললেন, কি আর করা যাবে, ঠিক আছে আপনি বলুন আপনি কবে বিদায় নিতে চান, আমি তাহলে সমস্ত বন্দোবস্ত করে দেব, আপনি আমাকে সবটা জানান। তো তপস্বী বলল, ঠিক আছে আমি অমুক দিনে যাব। এই বলে মানে 2-3 দিন সময় চেয়ে নিয়ে সে আবার নিজের পর্ণকুটিরে ফিরে এলো। ফিরে এসে তপস্বী একদম পরিকল্পনা মাফিক সমস্ত টাকা পয়সা গয়নাগাটি পুঁটলি থেকে নিয়ে সেই পুঁটলির মধ্যে বেশ কিছুটা পাথর ভরে আবার সন্তর্পণে মাটিতে পুঁতে রেখে দিল। এবারে যাবার দিন তো উপস্থিত, জমিদার মশাই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু জমিদার মশাই নিজে আসতে পারেননি, কেননা তার বণিক সভার সাথে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভা ছিল। তো এবারে যাবে তপস্বী ভাবছে যে সবই ভালো, কিন্তু আরও একটা কিছু করতে হবে যাতে আমার সততাটা একদম প্রমাণিত হয়। কারণ আমি যাওয়ার হয়তো কিছুক্ষণ বাদেই যদি মাটি খুঁড়ে দেখতে যায়, তখন যদি আবার সব বেরিয়ে পড়ে, যদি আমার উপর সন্দেহ হয়, তো সেই জন্যে এমন কিছু একটা করতে হবে যাতে আমি যে কতটা সৎ সেটা বলবৎভাবে প্রমাণ করে যেতে হবে। তো এইভাবে তপস্বী জমিদারের মশাইয়ের যে লোকজন ছিল তাদের বললো যে আমি জমিদার মশাইকে কিছু একটু দেখা করতে চাই, আমার তাকে কিছু ফেরত দেওয়ার আছে। তারা বললো, বেশ তাহলে চলুন আপনি। জমিদার মশাই তখন বসেছেন বণিকদের সাথে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভায়। সেই বণিকদের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন বোধিসত্ত্ব, কারণ সেই সময় ওই রাজ্যে বণিক রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তো তপস্বী তো সেই সময় সেখানে এসে হাজির। তিনি একগাছি খড় নিয়ে জমিদার মশাইকে বললেন যে আমি এটা আপনাকে ফেরত দিতে এসেছি। জমিদার মশাই তো বেশ অবাক, ভাবলেন সে আবার কি, একগাছি খড় আমাকে ফেরত দিতে এসছে মানে। তো তপস্বী বলছে যে না আসলে ব্যাপারটা কি, আমি তো সাধুসন্ত মানুষ, আমি না বলে কিছু নিয়ে যেতে চাই না। তো এই খড়ের গাছিটা আমার চুলের সাথে আটকে গেছিল, তো সেই জন্য ওটা আমি আপনাকে ফেরত দিতে এলাম। তো জমিদার মশাই বলছে, বাবা ভাবাই যায় না এরকম এত সৎ এত ভালো মানুষ যে একগাছি খড় অবধি নিয়ে যাচ্ছে না, না বলে, যে চুলের সাথে আটকে গেছে সেটাও ফেরত দিতে এসছে। ভাবা যায় না, খুবই সাধুবাদ জানাচ্ছে। তো বোধিসত্ত্বের ব্যাপারটা একদমই ঠিক লাগেনি, যথেষ্ট সন্দেহ হয়েছে তার যে কি ব্যাপার, এরকম তো হওয়ার খুব স্বাভাবিক লাগছে না ব্যাপারটা। তপস্বী যখন এই বলে ঠিক বিদায় নিতে যাবে, সেই সময় বোধিসত্ত্ব তাকে আটকে দিলেন এবং জমিদার মশাইকে বললেন এক্ষুনি এর মালপত্র তল্লাশি করা হোক, কারণ এর গতিবিধি আমার একদমই ঠিক লাগছে না। জমিদার মশাই তো বেশ অবাক, কিন্তু বোধিসত্ত্বকে নাও করতে পারলেন না, কারণ বোধিসত্ত্ব সেই সময় ছিলেন বণিক সভার একজন মাথা। তো বোধিসত্ত্বর কথা অনুযায়ী খানা তল্লাশি করতেই বেরিয়ে পড়ল জমিদার মশাইয়ের গয়নাগাটি এবং টাকা কড়ি, এবং মাটি খুঁড়ে দেখা গেল সেখানে বেশ কয়েকটা পাথর পড়ে রয়েছে। এই গল্পের থেকে আমরা বুঝতে পারি যে যারা চুরি করে বা কোনো খারাপ কাজ করে, তারা সেই খারাপ কাজ, চুরি বা সেই অসৎ যে কোনো কিছু ঢাকা দেওয়ার জন্য, নিজেকে সৎ প্রমাণ করার জন্য এমন কিছু বোকা বোকা কাজ করে ফেলে যে যার ফলে যারা বিচক্ষণ মানুষ তাদের নজরে সেটা পড়েই যায়। সেই কারণেই বোধহয় বলা হয় যে অতি ভক্তি চোরের লক্ষণ।